শীতের মরশুমে যে শাকসবজিগুলো পাওয়া যায় তা স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। এর মধ্যে অন্যতম হচ্ছে পালং শাক। এই শাক শুধুমাত্র শীতকালেই পাওয়া যায়, তবে এখন 12 মাসই বাজারে কখনো না কখনো পাওয়া যায়। অন্যদিকে পালং শাকের ভিটামিন কে, ফাইবার, ফসফরাস, থিয়ামিন, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম রয়েছে। এর মধ্যে থাকা ক্যালোরির বেশিরভাগ অংশই হলো প্রোটিন এবং কার্বোহাইড্রেট। তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পালং শাকের একটা দুর্দান্ত রেসিপি। চলুন তাহলে শুরু করে ফেলি। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। বানাবো পালং শাকের একটা সবজি। খুব সহজ, বাড়িতে থাকা উপকরণ দিয়ে একটা অসাধারণ সবজি আপনাদের জন্য নিয়ে এসেছি। রান্নার জন্য যা যা লাগবে বাদাম, তিল, বেসন। এটাকে পেস্ট তৈরি করতে হবে। ফোড়নে লাগছে ধনে, জিরে, শুকনো লঙ্কা আর রসুন। এদিকে রয়েছে কুচো করে কেটে রাখা পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন আর আছে সামান্য পরিমাণে বাটার। এদিকে যেহেতু পালং শাকের সবজি, তাই পালং শাকটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার রান্না বসানোর জন্য কড়াইয়ের মধ্যে 1 চামচ মতো সরষের তেল দিলাম। তেল গরম হতেই তার মধ্যে দিলাম 4টে রসুন আর 1 টুকরো শুকনো লঙ্কা। চাইলে এখানে কাঁচা লঙ্কার ব্যবহারও করা যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একদম মিহি করে কেটে রাখা রসুন। এবার তেলের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে রসুনটাকে একটু ভেজে নিচ্ছি। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমাদের এই পর্যায়ে দিয়ে দিতে হবে একটুখানি কাঁচা লঙ্কা কুচো। একদম মিহি করে কুচো করে কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো, সেগুলোকেই দিয়ে দিলাম। এবার ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর একটা কাঁচা লঙ্কা রসুনের গন্ধ বেরিয়েছে। এবার ধুয়ে রাখা, জল ঝরিয়ে রাখা পালং শাকগুলো আমরা দিয়ে দিলাম। এবার একটুখানি নাড়াচাড়া করব। জাস্ট নাড়াচাড়া করার সাথে সাথেই দেখবেন শাক থেকে জল ছাড়তে শুরু করছে। এই পর্যায়ে শাকটা একটু কমে এসেছে, দিয়ে দিলাম লবণ। এবার লবণ দেওয়ার পরেও ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। লবণ দেওয়ার সাথে সাথে শাক থেকে আরও বেশ খানিকটা জল কিন্তু বের হতে শুরু করবে। দেখেছেন কতটা শাক নিয়েছিলাম আর কতটুকু হয়ে গেল। আমি এখানে 500 গ্রাম শাক নিয়েছিলাম, আর এখন পরিমাণে কতটা কমে গেছে। নাড়াচাড়া করতে করতে জল ছেড়ে দিয়েছে। এবার এটাকে আমি কোনো রকম ঢাকা ছাড়াই রান্নাটা করে নেব। শাক সেদ্ধ হয়ে গেলে তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে দিলাম একটুখানি সাদা তেল, দিলাম ধনে আর জিরে ফোড়ন, সাথে 1 টুকরো শুকনো লঙ্কা। এবার দিয়ে দিলাম 1 চামচ মতো বাটার। এরপর দিলাম 2টো ছোটো সাইজের পেঁয়াজ, একদম কুচো কুচো করে কেটে নিয়েছিলাম সেগুলোই। তারপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ রসুন কুচো। এবার দিলাম আদা কুচো। চাইলে রসুনটা আগেও তেলে ভেজে নিতে পারেন। সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা কুচো ব্যবহার করেছি। সমস্ত কিছুই কিন্তু আমি খুব ভালোভাবে মিহি করে এটাকে কেটে নিয়েছিলাম। তবে আপনারা কিন্তু এটা কোনোভাবেই বেটে এর মধ্যে দেওয়ার চেষ্টা করবেন না। একটু মোটা কাঠ হলেও এভাবেই কিন্তু রান্নাটা করতে হবে। একটুখানি নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করতে করতে দেখুন কালারগুলো বদলাতে শুরু করছে, হালকা হালকা সোনালি কালার ধরতে শুরু করছে। এমন সময় দিয়ে দিলাম 2টো টমেটো। টমেটোর বীজগুলো আমি এখানে ফেলে দিয়েছি, আপনারা চাইলে বীজ সহ ব্যবহার করতে পারেন। টমেটোটাকেও একদম ছোট ছোট টুকরো করে আমরা কেটে নিয়েছি। এবার বাকি সমস্ত কিছু উপকরণের সাথে ভালোভাবে নাড়াচাড়া করছি। দিয়ে দিলাম ঢাকা। ঢাকা দেওয়ার কিছুক্ষণ পরেই আবারও ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকা দিলে খুব সহজেই টমেটোগুলো কিন্তু নরম হয়ে যাবে। বেশ সুন্দর করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত টমেটো নরম হচ্ছে ততক্ষণ আমরা ঢাকা দিয়ে রান্না করব। আমি এখানে আরও একবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণের জন্য রান্না করে নিচ্ছি। এবার এই পর্যায়ে আমরা একটা পেস্ট তৈরি করব। অল্প একটু জলের মধ্যে দিয়ে দিলাম লবণ, সাথে দিলাম হলুদ, জিরে গুঁড়ো আর দেবো একটুখানি ধনে গুঁড়ো। এবারে এটাকে ভালোভাবে মিশিয়ে দিয়ে দেব এই মশলার মধ্যে। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, কারণ লঙ্কা গুঁড়োটা আমি একটু কম ব্যবহার করেছি, যেহেতু কাঁচা লঙ্কাটা অনেকটা পরিমাণে ব্যবহার হচ্ছে, ঠিক সেই কারণেই। এবার এই মশলাটা দেওয়ার পর ভালোভাবে এটাকে কষাতে হবে। সুন্দর করে নাড়াচাড়া করে মশলাটাকে ঠিক এভাবেই তৈরি করতে হবে। দেখুন ঠিক এমনটা। এবার আমাদের একটা মশলা তৈরি করতে হবে। আগেই দেখিয়েছিলাম বাদাম, তিল এই সমস্ত কিছু লাগবে রান্নায়। এবার বাদাম, তিল, বেসন এগুলোকে একটু শুকনো খোলায় ভেজে নেওয়ার পালা।
আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে বাদামগুলো দিয়ে দিয়েছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখেছি। ভালোভাবে তাওয়াটা যখন গরম হয়ে যাবে গ্যাসের আঁচ বন্ধ করে দেব। বাদামটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর তেলটা দেওয়ার সাথে সাথে গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বেসন। এবার সমস্ত কিছু একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে ভেজে নিতে হবে হালকা হাতে নাড়াচাড়া করতে করতে। তাওয়ার যে গরমটা রয়েছে তার মধ্যে কিন্তু বেসন এবং তিল ভাজা হয়ে যাবে। আর তার আগে বাদামগুলো ভাজা হয়েছে কিনা সেটার খেয়াল রাখতে হবে। সুন্দর করে ভেজে এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে। গ্যাসের আঁচ যেহেতু কমিয়ে রেখেছিলাম তাই এটাকে অন্য কোনো পাত্রে তুলে নেওয়ার দরকার নেই, এর মধ্যেই থেকে যাবে। খুব বেশি ভাজা হয়ে গেলে কিন্তু তিতকুটে লাগবে, সেদিকেও খেয়াল রাখতে হবে। ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটা শুকনো গুঁড়ো করে নিতে পারেন কিংবা একটু জল দিয়েও বেটে নিতে পারেন। আমি এখানে একটু জল দিয়ে বেটে নিচ্ছি, তাতে সুন্দর একটা টেক্সচারে পেস্ট হয়ে বেরিয়ে আসবে। আমি এবার এটাকে একটু বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে। এখন দেখুন ঠিক কেমন হয়েছে, ঠিক যেমন পোস্ত বাটা হয় তেমনটাই হয়েছে। এবার এই মশলাটার সাথে আমরা এটা দিয়ে দেব। দেবার সাথে সাথেই কিন্তু ঘন হতে শুরু করবে, তাই গ্যাসের আঁচটা একদম কমিয়ে কিংবা মিডিয়াম আঁচে রাখবেন, একদম হাই ফ্লেমে দেওয়ার চেষ্টা করবেন না। এবার নাড়াচাড়া করতে হবে, একটুখানি কষিয়ে নেব। সুন্দর করে একটা গন্ধ বেরোচ্ছে। এই মুহূর্তে আমরা একটুখানি জল দিয়েও এই মশলাটাকে একটু গ্রেভি হিসেবে তৈরি করতে পারি। তবে আমি আর জল ব্যবহার না করে শাক সেদ্ধ করে রেখেছিলাম যেটা, সেটাকেই দিয়ে দিলাম। খুব সুন্দর করে এবার শাকের সাথে মিশিয়ে নেব। শাকের সাথে হালকা হালকা যে জলটুকু থাকবে তার মধ্যেই কিন্তু এটা ভালোভাবে ফুটে উঠবে। ভালোভাবে এটাকে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দারুণ একটা গন্ধ বেরিয়েছে। সুন্দর করে এবার একটা ফোড়ন বানাতে হবে আর তারপর দিয়ে দিতে হবে এর মধ্যে। তাহলে চলুন ফোড়নটা আমরা এবার বানিয়ে ফেলি। প্রথমেই একটু ঘি দিয়ে দিতে হবে। ঘিয়ের মধ্যে দিতে হবে জিরে, জিরের পর দেব শুকনো লঙ্কা। এবার ভালোভাবে একটুখানি ভেজে নেব। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই মুহূর্তে দিয়ে দিলাম আমরা একটুখানি রসুন যেটা বাঁচিয়ে রেখেছিলাম সেটা। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচো। সুন্দর করে নাড়াচাড়া করে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই মুহূর্তে সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম 1/2 চামচ এরকম তিল। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার সবজিটাকে একদম লো ফ্লেমে আমরা ফুটতে দিয়েছিলাম ঢাকা দিয়ে। দেখুন কি সুন্দর একটা টেক্সচার তৈরি হয়েছে। এটার মধ্যেই এবার দিয়ে দেবো আমরা ফোড়নটা। ফোড়নটা দেওয়ার আগে একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়েছি। যদি লাল লঙ্কা থাকে তাহলে সেটা দেবেন, তাহলে ঝাল হবে না, শুধুই কালার হবে। তবে আমার কাছে যেহেতু লাল লঙ্কা ছিল না তাই শুধুমাত্র শুকনো লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করলাম। এতে কালারটা হয়তো একটু কম আসলো, তবে সেই কারণেই ঝালটা আমি প্রথম দিকে কম ব্যবহার করেছিলাম। এই ফোড়নটা দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট মতো একদম লো ফ্লেমে এটাকে রান্না করতে দিলাম। তারপর দেখুন তেলটা ঠিক কীভাবে ওপরে ভেসে উঠেছে আর কালারটাও খুবই সুন্দর এসেছে। যতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। যারা পালং শাক খেতে পছন্দ করেন না তাদের যদি এভাবে রান্না করে দেওয়া হয় অনায়াসেই খেয়ে ফেলবে। এছাড়াও বাড়িতে কোনো অতিথি আপ্যায়নের জন্য এই সবজিটা রাখতে পারেন আপনার খাবার টেবিলে। এখন আমরা গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। গ্যাসের আঁচ বন্ধ করে কড়াই থেকে সমস্তটা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। স্ট্যান্ডিং টাইম 10 মিনিট হয়ে গেলে আমরা এটা গরম গরম রুটির সাথে পরিবেশন করব। রুটি কিংবা পরোটার সাথে অনায়াসেই পরিবেশন করা যেতে পারে। ওপর থেকে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি আর দেখুন দেখতে কি অসাধারণ হয়েছে। কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এভাবেই সাপোর্ট করতে থাকুন, আপনাদের সাথে নিয়ে এগিয়ে যাব অনেকটা পথ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।